বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এখানে হচ্ছে আমরা আমাদের আবেদন করতে কি কি লাগবে, আমাদের কি কি যোগ্যতা হলে আমরা আবেদন করতে পারবো এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং এখানে বেতন সীমা কত, সম্পূর্ণ বিষয় খুঁটিনাটি বা কিভাবে হচ্ছে আপনারা এখানে আবেদন করবেন সম্পূর্ণ খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 6টি ক্যাটাগরির মোট 15টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষ বাংলাদেশে প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে এটা হচ্ছে অনলাইন আবেদনের লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আমরা 1 নম্বর ক্রমিক দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে পদের নাম হচ্ছে রিপোর্টার। এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এটা হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এবং এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তৎসহ 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 120 ও 90 শব্দের গতি থাকতে হবে এবং রিপোর্টার হিসেবে কমপক্ষে 1 বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি জেলাগুলোর নাম একটু উল্লেখ করে দিচ্ছি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ উল্লিখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তারপর 2 নম্বর ক্রমিকে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর। এখানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 2টি। এটাও বেতন সীমা হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটা লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং ক্রমিক নাম্বার 1 এবং 2 পদের জন্য হচ্ছে উল্লিখিত জেলা যেটা উল্লেখ করা ছিল ওই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে সবগুলো পদের জন্য হচ্ছে আপনার 1 থেকে নিয়ে একদম হচ্ছে 5 নাম্বার পদের জন্য হচ্ছে এখানে যে জেলাগুলোর নাম উল্লেখ করা আছে, আমি একটু আগে যে জেলাগুলোর নাম বললাম ওই সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তারপর আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী। এটা হচ্ছে গ্রেড হচ্ছে 14তম গ্রেড। তো এটা দেখেন রিপোর্টার, এটা কিন্তু 11তম গ্রেড। কম্পিউটার অপারেটর এটা হচ্ছে 11তম গ্রেড এবং উচ্চমান সহকারী এটা হচ্ছে 14তম গ্রেড। এখানে বেতন সীমা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটা লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবং খ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে হচ্ছে আপনার কম্পিউটার টেস্ট হবে, কম্পিউটার টেস্টে 25 শব্দ এবং 30 শব্দের গতিতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং জেলা তো উল্লেখিত জেলা আমি উল্লেখ করলাম। তারপর আমরা 4 নাম্বার দেখতে পাচ্ছি। 4 নাম্বার ক্রমিকে গ্রন্থাগার সহকারী। এটা হচ্ছে গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা হচ্ছে 1টি। এবং উচ্চমান সহকারী যেটা দেখলাম আমরা, উচ্চমান সহকারী কিন্তু 5টা পদের জন্য এবং গ্রন্থাগার হচ্ছে 1টি। এবং এখানে বেতন সীমা হচ্ছে সেম 10,200 টাকা থেকে 24,680 টাকা। এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 5 নাম্বার আমরা দেখতে পাচ্ছি হিসাব সহকারী। এখানে হচ্ছে 1টি এবং এটা গ্রেড হচ্ছে 16তম গ্রেড। এবং এখানে বেতন সীমা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এবং এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হতে হবে। তারপর 6 নাম্বার আমরা দেখতে পাচ্ছি দপ্তরি হচ্ছে 20তম গ্রেড এবং এখানে পদ সংখ্যা 4টি। এখানে বেতন সীমা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এবং এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি নামগুলো একটু বলে দিচ্ছি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটা যারা আবেদন করবেন তারা কিন্তু দেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এখন হচ্ছে আমাদের এখানে আবেদনের কি কি শর্তাবলী আমাদের প্রয়োজন হবে আমি এগুলো একটু উল্লেখ করছি। 1 নম্বরে দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে 1/10/2022 তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 30 বছর। খ,
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, পুত্র বা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছর এবং গ মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। যারা মুক্তিযোদ্ধাদের সন্তান আছেন তাদের জন্য হচ্ছে 32 বছর এবং নাতি নাতনি যারা আছেন তাদের জন্য হচ্ছে 30 বছর। তো গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি, তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22/9/2022 তারিখের এই স্মারকে উল্লিখিত যাদের বয়স 25/3/2020 তারিখে 30 বছর হয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। মানে হচ্ছে আমাদের করোনাকালীন সময় যে 2 বছর আপনার চাকরির পরীক্ষা বা বিভিন্ন নিয়োগ পরীক্ষা স্থগিত ছিল, তো ওই হিসাব করে হচ্ছে এই সুযোগটা আপনারা পাচ্ছেন 25/3/2020 তারিখে যাদের বয়স 30 বছর পূর্ণ হয়ে গেছে তারাও এখানে চাইলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে পুত্রকন্যা সম্পর্কে একটা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। আর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আমরা 2 নম্বর ক্রমিক দেখতে পাচ্ছি প্রার্থীর যোগ্যতা যাচাই। তো মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং ক হতে ঞ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে এক সেট মানে হচ্ছে প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ক প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সহ। খ প্রার্থী যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন বা পৌরসভা বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর মেয়র বা কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটার দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ থাকতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিক্যান্টস কপি ও অ্যাডমিট কার্ড। 6 আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পুত্রকন্যা কিংবা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র নিতে হবে। তারপর হচ্ছে বহির্কার জন্য আমরা দেখতে পাচ্ছি শারীরিক প্রতিবন্ধী বা এতিম বা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সনদ নিতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তি পত্র দাখিল করতে হবে। এই নম্বর দেখতে পাচ্ছি আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্রের জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 3 নম্বর দেখতে পাচ্ছি সকল পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 4 নম্বর দেখতে পাচ্ছি যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক হলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। 5 নম্বর দেখতে পাচ্ছি সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। 6 নম্বর নিয়োগের বিষয়ে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। 7 নম্বর লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকা এর নোটিশ বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময় স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকা এর নোটিশ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ ভাতা প্রদান করা হবে না। 9 নম্বর বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকা এর নোটিশ বোর্ডের ওয়েবসাইটে এই উল্লেখিত ওয়েবসাইটে প্রদর্শিত হবে এবং এই ওয়েবসাইটে দেখা যাবে আপনাদের আবেদন করার ওয়েবসাইটও দেখতে পাবেন আপনারা। তারপর টেলিটকের জব পোর্টাল alljobs.teletalk.com.bd এই ওয়েবসাইটেও আপনারা দেখতে পাবেন। তারপর আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 11 বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। 12 সরকারের কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 13 নম্বর নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 14 নম্বর অনলাইনে আবেদনের
সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহকারী প্রার্থীকে alljobs.teletalk.com.bd বা immi.gov.bd তে প্রবেশ করে এই ওয়েবসাইটে আসতে হবে। sbdhaka.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে দেখতে পাচ্ছেন অনলাইনের পূরণের সময়, ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে আবেদনের সময় আর কি। আবেদন সময় হচ্ছে 6 নভেম্বর 2022 সকাল 10 ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 নভেম্বর 2022 বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফিটা প্রদান করতে হবে। যদি আপনি আবেদন করার 72 ঘন্টার মধ্যে যদি আপনি আবেদন ফি প্রদানে যদি ব্যর্থ হন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এখানে এগুলো উল্লেখ করা আছে, আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। এবং হচ্ছে অবশ্যই আপনাকে SMS করার সময় আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পর আপনি যখন অ্যাপ্লিক্যান্টস একটা কপি পাবেন আপনার হাতে, তো ওখানে হচ্ছে আপনাকে SMS করে আপনাকে পরীক্ষার ফিটা জমা দিতে হবে। তো দেখেন পরীক্ষার ফি যে অপশনটা এখানে হচ্ছে দেখেন, এটা অবশ্যই আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে SMS করতে হবে। তো দেখেন ক্রমিক নম্বর 1 এবং 2 বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 300 টাকা এবং টেলিটক সার্ভিস ফি যাবত 34 টাকা, মানে হচ্ছে 334 টাকা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার পদের জন্য কাটবে। এবং হচ্ছে 3 থেকে 5 পদের জন্য হচ্ছে 200 টাকা এবং হচ্ছে সার্ভিস চার্জ 23 টাকা কাটবে, টোটাল 223 টাকা। এবং ক্রমিক নাম্বার 6 এর জন্য হচ্ছে 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। এই টাকাগুলো আপনি মোবাইলে রিচার্জ করে তারপর হচ্ছে আপনি SMS করবেন, দেন আপনার আবেদনটা সাবমিট হবে। এভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন, আবেদনটা সাবমিট করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেন না, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এখন এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।